বাবার মৃত্যুর 40 দিন পর কোটি টাকার বাড়ি, গাড়ি, ব্যাংকের টাকা সব ভাগ হয়ে গেল আমার ভাই বোনের মধ্যে। আর আমার ভাগে পড়লো শুধু একটা ভাঙা পুরনো কাঠের আলমারি। সবাই হাসছিল সেদিন, কিন্তু কেউ জানতো না সেই আলমারিটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাবাকে দাফন করার ঠিক 40 দিন পর আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকার মিরপুরের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছিল বাবা রেখে যাওয়া সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য। ড্রয়িং রুমে বসেই তারা একে একে বাবার ধানমন্ডির বাড়ি, তার টয়োটা এলিয়ন গাড়ি, ব্যাংকে জমা থাকা টাকা আর আমার দাদির সোনার গয়না ভাগ করে দিলেন। যেন সেই ঘরে আমার কোনো অস্তিত্বই নেই। শেষ পর্যন্ত আমার কথা যখন মনে পড়লো তখন বাকি ছিল শুধু একটা পুরনো লাল রঙের কাঠের আলমারি। রং প্রায় উঠে গেছে, একটা পা ভাঙা, নিচে একটা ইট দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি শুধু হেসে বললাম, আলমারিটাই আমি নেব। বাবা মারা গেছেন আজ ঠিক 40 দিন হলো। মৃত্যুর আগে তিনি টানা 73 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এই 73 দিনে আমি অসংখ্যবার ফোন করেছিলাম আমার বড় ভাই রাশেদকে। প্রতিবারই সে বলতো অফিসে অনেক চাপ, গুলশান থেকে বের হতে পারছি না। বড় বোন নীলাকেও ফোন করেছিলাম, সেও বলতো বাচ্চাদের রেখে হাসপাতালে থাকা আমার জন্য অসম্ভব। এক রাতের জন্য তারা হাসপাতালে থাকেননি, আমি ছিলাম। টানা 73 রাত হাসপাতালের করিডোরে শক্ত প্লাস্টিকের চেয়ারে একটা চাদর বালিশ নিয়ে ঘুমিয়েছি। প্রতি মুহূর্তে বাবার কেবিনের দরজার দিকে তাকিয়ে থেকেছি। শেষের দিকে বাবা ঠিক মতো কথাও বলতে পারতেন না, শুধু আমার হাতটা শক্ত করে দরজার দিকে তাকিয়ে থাকতেন। আমি জানতাম তিনি কাকে খুঁজছেন, কিন্তু তারা কেউ আসেনি। বাবা মারা যাওয়ার পর প্রথমে মা ফোন করেছিলেন রাশেদকে। রাশেদের প্রথম প্রশ্ন ছিল না যে বাবা শেষ মুহূর্তে কি বলেছিলেন, বরং সে জিজ্ঞাসা করেছিল দাফনের খরচ কত হবে। নীলা একটা টাকাও দেয়নি, কাফন, জানাজা, মিলাদ, কবর কোনো কিছুতেই না। সব মিলিয়ে প্রায় 32 লাখ টাকা আমি নিজের সঞ্চয় থেকে খরচ করেছিলাম। বহু বছরের জমানো টাকা, প্রতিটি খরচ আমি একটা ছোট নোটবুকে লিখে রেখেছিলাম। কারো কাছে টাকা চাইবো বলে নয়, আমি জানতাম একদিন সবাই এমন অভিনয় করবে যেন কিছুই ঘটেনি। আর সেদিন ঠিক তাই হলো। সম্পত্তি ভাগ করার সময় কেউ একবারও বললো না যে কে বাবা চিকিৎসার সময় পাশে ছিল, কে দাফনের সব খরচ দিয়েছে, কে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার হাত ধরে বসেছিল। মা ড্রয়িং রুমের মাঝখানে একটা লোহার বাক্স রাখলেন, ভেতরে ছিলেন ধানমন্ডির বাড়ির দলিল, গাড়ির কাগজ, দুটি ব্যাংকের পাস বই আর দাদির সোনার গয়না। রাশেদ তার স্ত্রী তানিয়াকে নিয়ে এক পাশে বসে রইল। নীলা তার স্বামী সোহেলের পাশে দাঁড়িয়ে আছে। আমি পুরনো সোফার এক কোণে, যেখানে ছোটবেলা থেকে আমাকে বসানো হতো। মা বাক্স খুলে বললেন, রাশেদের সংসারে খরচ বেশি, বাড়িটা ওই পাবে। এক মুহূর্তেই বাবার কোটি টাকার বাড়ি ভাইয়ের নামে চলে গেল। রাশেদ শুধু মাথা নাড়ালো, যেন আগেই জানতো। এরপর মা গাড়ির কাগজ নীলার হাতে দিলেন, বললেন তোর বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে সুবিধা হবে। নীলা হাসলো। এরপর ব্যাংকের টাকা, 8,50,000 টাকা রাশেদের, 14 লাখ টাকা নীলার। এরপর দাদি সব গয়নাও নীলার হাতে তুলে দিলেন। মা আমি চুপচাপ বসে রইলাম। 2 কোটিরও বেশি টাকা সম্পত্তি মুহূর্তেই ভাগ হয়ে গেল। কেউ একবারও আমার নাম উচ্চারণ করলো না। শেষে মা আমার দিকে তাকালেন, ঘরের এক কোণে আঙ্গুল দেখিয়ে বলেন, ওইটাই তোর জন্য আছে। আমি তাকালাম, বাবা সেই পুরনো লাল আলমারি, রং উঠে গেছে, একটা পা ভাঙা, নিচে একটা ইট। তানিয়া ভাবি হেসে হেসে বললেন, ওটা নামাতে গিয়েই ভেঙে যাবে। নীলা মুখ বাঁকিয়ে বলল, ওটা বাসায় নিলে ঘরটাই নষ্ট লাগবে। মা সেই চেনার দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ছোটবেলা থেকে যখনই আমাকে কম কিছু দিয়ে বুঝিয়ে দিতে চাইতেন, ঠিক তখন এই চোখেই তাকাতেন। তিনি বললেন, তুই তো ছোট ছেলে, এত লোভ করিস না। লোভ? আমার হাসি পেল। রাশেদ সবসময় বাড়ির গর্ব ছিল, নীলা ছিল সবার আদরের মেয়ে, আর আমি সবসময় মানিয়ে নেওয়ার মানুষ। রাশেদের জন্য দামি কোচিং, নীলার জন্য নতুন নতুন জামা, আর আমি পড়েছি পুরনো বই কিনে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালিয়েছি। চাকরি পাওয়ার পর নিজের সঞ্চয় থেকে রাশেদকে ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য টাকাও ধার দিয়েছিলাম। আজ 8 বছর হয়ে গেছে, একটা টাকাও ফেরত দেয়নি। যখনই প্রতিবাদ করেছি মা একই কথা বলতেন, পরিবারের কেউ হিসাব রাখে না। কিন্তু সেদিন আমি মনে মনে হিসাব করলাম, ধানমন্ডির বাড়ি রাশেদের, গাড়ি, টাকা আর গয়না নীলার, আর আমার ভাগে একটা ভাঙা আলমারি। আমি ধীরে ধীরে আলমারির কাছে গেলাম, হাতে ছুঁয়ে দেখলাম উঠে যাওয়া লাল রং। এই আলমারিটাকে আমি ছোটবেলা থেকেই চিনি। বাবার পাঞ্জাবি, পুরনো লুঙ্গি, কিছু যন্ত্রপাতি, পুরনো খবরের কাগজ, সবকিছু এখানেই থাকতো। ছোট ছোট কিছু বাক্সও ছিল, যেগুলো কেউ কখনো খুলেও দেখেনি। আমি নিচু হয়ে ভাঙা পায়ের নিচের ইটটা সরিয়ে দিলাম। আলমারিটা কেঁপে উঠলো। আমার চাচা কামাল, যিনি এতক্ষণ চুপচাপ ছিলেন, কপাল কুঁচকালেন। নীলা তখনও ফোন স্ক্রল করছে। তানিয়া আবারও হেসে উঠলো। আমি তখনই মায়ের দিকে তাকাতেই মা থমকে গেল। এক মুহূর্তের জন্য তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সেটা বিরক্তি ছিল না, রাগও ছিল না, ওটা ছিল ভয়। ঠিক তখনই আমি বুঝে গেলাম এই আলমারির সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা মা কোনোভাবেই চান না যে আমি জানতে পারি। আমি সোজা হয়ে দাঁড়ালাম, ঘরের সবাইকে একবার দেখে শান্ত গলায় বললাম, ঠিক আছে, আলমারিটাই আমি নেব। কেউ আমাকে সাহায্য করতেও এগিয়ে এলো না। রাশেদ নিশ্চিন্তে চা খেতে লাগলো। নীলা আবার ফোন করতে ব্যস্ত হয়ে গেল, আর আমার মা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর কামাল চাচা মিলে আলমারিটা নিচে নামিয়ে ভাড়া করা পিকআপে তুললাম। পুরো সময় মা বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক, যেন তিনি মনে মনে চাইছিলেন আমি সিদ্ধান্তটা বদলে ফেলি। কিন্তু আমি বদলাইনি, কারণ অনেক সময় যেটাকে সবাই মূল্যহীন মনে করে সেটাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার। আর অনেক সময় একটা পুরনো ভাঙা আলমারি লুকিয়ে রাখে এমন এক গোপন সত্য যা পুরো পরিবারের জীবন উলটপালট করে দিতে পারে। দিন ধরে আলমারিটা আমার এক রুমের ছোট্ট ভাড়া বাসায় পড়েছিল। আমিও একবারও সেটা খুলিনি। নিজেকে বুঝিয়েছিলাম অনেক ক্লান্ত, ধুলোবালি পরিষ্কার করতে ঝামেলা হবে, কিন্তু সত্যিটা ছিল অন্য। আমি ভয় পাচ্ছিলাম মাকড়সা বা তেলাপোকাকে নয়, আমি ভয় পাচ্ছিলাম যদি
আলমারি ভেতরে কিছুই না পাই, যদি এটাও প্রমাণ হয়ে যায় যে বাবা সত্যিই আমার জন্য মূল্যবান কিছুই রেখে যাননি। তৃতীয় দিনে সন্ধ্যায় অফিস থেকে ফিরে শার্ট খুলে আলমারির সামনে দাঁড়ালাম। আমি একটা মোবাইল ফোন কোম্পানি মার্কেটিং বিভাগে চাকরি করি। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফিরলেও সেদিন আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ছোট্ট ড্রয়িং রুমে আলমারিটাকে আরো বেশি করুণ লাগছিল। লাল রং প্রায় পুরোপুরি উঠে গেছে, ভেতরে ফ্যাকাশে কাঠ দেখা যাচ্ছে। ভাঙা পায়ের নিচে সেই ইটটা এখনো রাখা আছে। দরজাগুলো ঠিক মতো বন্ধ হতো না। আমি হাত বাড়িয়ে হাতলটা ধরলাম। অদ্ভুতভাবে কাঠটা উষ্ণ লাগছিল। ধীরে ধীরে দরজা খুললাম। কড়মড় শব্দ তুলে দরজাটা খুলে গেল। ভেতরে ঠিক যেভাবে মনে ছিল, বাবার 3টি পুরনো পাঞ্জাবি ঝুলছে, বহু বছরের ব্যবহার, তবুও যেন এখনো বাবার পরিচিত আতরে গন্ধ লেগে আছে। আমার চোখের সামনে ভেসে উঠলো প্রতি শুক্রবার দুপুরে বাবা ড্রয়িং রুমে বসে টেলিভিশনে খবর দেখছেন। নিচে তাকে সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল তার পুরনো চেক শার্টগুলো, যেগুলো পরে তিনি একসময় গাবতলির ওয়ার্কশপে কাজ করতেন। অবসরের পরেও মাঝে মধ্যে সেগুলো পরতেন। আমি একে একে সব কাপড় বের করতে শুরু করলাম। 1টা 2টো 3টা সব মেঝেতে রেখে দিলাম। তার নিচে ছিল অনেকগুলো পুরনো সংবাদপত্র, প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ। কিছু পত্রিকার তারিখ দেখে অবাক হয়ে গেলাম, 20 বছরেরও পুরনো। আমি ধীরে ধীরে সেগুলো সরিয়ে রাখলাম। তখনই চোখে পড়লো পেছনের দিকে লুকিয়ে রাখা 5টি ছোট বাক্স, জুতার বাক্স, যেন ইচ্ছা করেই কেউ সেগুলো আড়াল করে রেখেছিল। প্রথম বাক্সটা হাতে নিলাম। হালকা খুলতে দেখি বাবার পুরনো রেঞ্জ, স্ক্রুড্রাইভার, হাতুড়িয়া, নানান যন্ত্রপাতি। মরিচা পড়ে গেছে, তবু এগুলো চিনতে ভুল হলো না। সেই যন্ত্রপাতি দিয়েই বাবা একসময় মানুষের গাড়ি মেরামত করতেন, অনেকের কাছ থেকে টাকা নিতেন না। এই হাতিয়ারগুলোই আমাদের সংসার চালিয়েছে কঠিন সময়ে। আমার অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠলো। বাক্সটা পাশে রাখলাম। দ্বিতীয় বাক্সটা তুলতে বুঝলাম